সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তাদের ফোন ঠিক করেন। খাতাটা দাও তো। মিজান ভাই কেমন আছেন? কতজন আসছে? জয়েন হচ্ছে 5-6 জন আছে এখন, হয়তো আরো হতে পারে। হ্যাঁ, ডান। দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শুরু করবো মিজান ওকে, ভাই? আরো আচ্ছা, কয়েকজন আসুক। থ্যাংক ইউ। আরো কয়েকজন আসুক। আচ্ছা, ঠিক আছে। তা আমরা হচ্ছে পরিসংখ্যান কিন্তু প্রথম থেকে শুরু করছি। তো পরিসংখ্যানের প্রথম অধ্যায়ের আজকে 2টা প্রশ্ন আর একটা ছোট্ট একটা অঙ্ক, যেটা আমাদের অষ্টম ব্যাচে আসছিল, অঙ্কটা আমরা দেখবো। এই 3টা জিনিস আমরা পড়বো। আর মোট টোটাল প্রথম অধ্যায়ে 4টা ক্লাস হলো। যারা আগের 3টা ক্লাসে উপস্থিত থাকতে পারেন নাই, তারা ভিডিওটা দেখবেন। এই 4টা ক্লাস যদি কেউ করে থাকেন মনোযোগ দিয়ে, তাহলে প্রথম অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি নবম, দশম, অষ্টম যে ব্যাচই হন না কেন, আপনার প্রশ্ন কমন পড়বে আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে। তা গতদিন আমরা যে প্রশ্নটা পড়াইছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি দেখলাম যে অল্পনা আপা খাতায় লিখছেন, সেটা ছবি তুলে দিচ্ছেন। এইভাবে আসলে লিখতে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে যে আসলে হলো কিনা। তা না হলে বুঝতে পারবেন না যে হবে কিনা। দেখেন, 4 নম্বর প্রশ্নটা আমরা পড়ছি গতদিন, ছোট্ট প্রশ্ন। এরপরে 5 পড়ছি। 5-এ কি ছিল? পরস্পর বর্জনশীল ঘটনার যোগসূত্র। আর এখন আমরা পড়বো কি? পরস্পর অবর্জনশীল ঘটনার যোগসূত্র। এটাও যোগসূত্র, ওটাও যোগসূত্র, কিন্তু ওটা ছিল বর্জনশীল। এই দেখেন, এ এবং বি দুটা কিন্তু কোনো ছেদবিন্দু নাই। আর এখন আমরা পড়বো হচ্ছে অবর্জনশীল ঘটনার যোগসূত্র, অর্থাৎ এ ঘটনা এবং বি ঘটনা দুটার মধ্যে একটা ইন্টারসেকশন আছে এবং সেইখানে কমন একটা বিন্দু আছে বা উপাদান আছে, সেটা হচ্ছে এম। ঠিক আছে। আমরা এবার আজকে পড়বো হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনার যোগসূত্র। আপনাদের কি প্রথম সূত্রটা মনে আছে? প্রথম সূত্রটা কি বলছিল? বর্জনশীল ঘটনার যোগসূত্র কি বলছিল? এইটা যদি মনে থাকে তাহলে 6 নম্বরটা পারবেন, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। তো 5 নম্বরটা একটু দেখেন সবাই, 5 নম্বর সূত্রটা একটু পড়েন। এটা হচ্ছে তাদের ক্ষেত্রে ঘটা সম্বন্ধে বিয়োগফলের সমান হবে। ওটা যোগফলের সমান ছিল, এটা বিয়োগফল। হ্যাঁ, দুইটার মধ্যে একটু তফাৎ করতে হবে, তাহলে ভালো হবে। ঠিক আছে, তাহলে শুরু করি নাকি? 6 নম্বরটা শুরু করি। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখেন প্রথম সূত্রটা একটু পড়ি। দুটি পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে, এই দেখেন বর্জনশীল ঘটনা দেখছেন, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনোটি ঘটার সম্ভাবনা, যে কোনোটি মানে এ অথবা বি, দুটি একসাথে ঘটার কথা কিন্তু বলে নাই। এ অথবা বি দুইটা যদিও বর্জনশীল, তারপরেও কিন্তু এটা একটা আয়তকার ক্ষেত্রের মধ্যে, অর্থাৎ এদের মধ্যে কিন্তু একটা ইউনিয়ন আছে, একটা মিলন আছে। ঠিক আছে। দুটি পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনোটি ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটি পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। এই বাংলা বাক্যটা আমরা এবার একটা গাণিতিক বাক্য মাধ্যমে আমরা দেখি। দেখেন এখানে কি বলছে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে মিলন, তার মানে দুইটা একসাথে একসাথে ঘটতেছে তা কিন্তু না। দুইটা একসাথে একই প্ল্যাটফর্মের ঘটনা, কিন্তু তাদের মধ্যে যে কোনো একটি ঘটবে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। দেখছেন, পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। তাদের যে কোনোটি ঘটার সম্ভাবনার যোগফল হচ্ছে এইটা, আর পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফল হচ্ছে এইটা। এটা হচ্ছে প্রথম সূত্রটা ছিল বর্জনশীল ঘটনার যোগসূত্র। এবার আমরা অবর্জনশীল ঘটনার যোগসূত্রটা একটু দেখি।
দুটি পরস্পর অবর্জনশীল ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা, এটাও কিন্তু যে কোনোটি, ওটাও কিন্তু ছিল যে কোনোটি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটি ঘটার সম্ভাবনার যোগফল হতে। এই দেখেন যোগফল, তার মানে আগের সূত্র আর এই সূত্রের এই পর্যন্ত কিন্তু সেম সেম না, বাংলা কথায়ও সেম, এইখানে গাণিতিক বাক্যও সেম। হতে আমি কিন্তু পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফল করছি, সেই যোগফল হতে তাদের একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। একত্রে ঘটার সম্ভাবনা এইটা, সেটাকে বিয়োগ দিছেন, তার মানে একত্রে প্রত্যেকটি ঘটার সম্ভাবনার যে যোগফল তা থেকে একত্রে ঘটার সম্ভাবনার যোগফলকে বিয়োগ দিবেন, তাহলে হবে পরস্পর অবর্জনশীল ঘটনার যোগসূত্র। বুঝতে পারছেন? আমি আবার পড়ি। দুটি পরস্পর অবর্জনশীল ঘটনার, আগেরটা ছিল বর্জনশীল, এটা অবর্জনশীল, অবর্জনশীল ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা, এই যে এতটুকু, যে কোনোটি ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটি ঘটার সম্ভাবনা, প্রত্যেকটি পৃথকভাবে ঘটার সম্ভাবনা, এখানে পৃথক শব্দটা নাই, আগের সূত্রে ছিল। পৃথকভাবে ঘটার সম্ভাবনার যে যোগফল তার থেকে একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফল, সম্ভাবনাকে, একত্রে ঘটার সম্ভাবনাকে আমরা বিয়োগ করছি। এটা করে যে বিয়োগফলটা পাবো সেটাকে আমরা বিয়োগ করছি কার থেকে? এ এবং বি পৃথকভাবে ঘটার সম্ভাবনার যে যোগফল সেটার থেকে আমরা এটাকে বিয়োগ করছি। আপনারা বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, মূল সূত্রটা আপনাকে বুঝতে হবে, এরপরে আমরা প্রমাণে যাচ্ছি। এখন আমি আগে একদিন একটা কথা বলছিলাম না, যে উপপাদ্যের ক্ষেত্রে আমরা সম্পাদ্যের ক্ষেত্রে চিত্র আঁকতাম, চিত্রটা কিভাবে আঁকছি সেটা অঙ্কের বিবরণ দিলে হয়ে যেত, আর উপপাদ্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন রুলস অনুযায়ী আমরা লিখতাম, কিন্তু আমরা ওটাকে প্রমাণ করতাম। যে কোনো ভাবে আমরা অঙ্কনের বিবরণ এক লাইনে দিতাম কি দিতাম না, কিন্তু আমরা উপপাদ্যের বিভিন্ন সূত্র দিয়ে আমরা প্রমাণ করতাম যে এটা আঁকাটা ঠিক আছে। তাই সেই ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে অনেক সময় আমরা কি করতাম, উপপাদ্যের বেলায় একটু যারা নিজেরা বানায় উপপাদ্য লিখতে পারতো এরকম সংখ্যা খুব কম ছিল, বাকিরা আমরা করতাম কি, আমরা উপপাদ্যটা কাঠামোটা মুখস্থ করে ফেলতাম এবং প্রতি লাইন বুঝে বুঝে তখন লিখতাম। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে আপনারা প্রশ্নের কাঠামোটা মুখস্থ করবেন, তা না হলে কিন্তু ওইটার সাথে এই 5-এর সাথে 6 কিন্তু তালগোল একবারে উল্টোপাল্টা করে ফেলবেন আপনি, ঠিক আছে? তাহলে 5 এবং 6-এর কাঠামোটা কি সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি 5-এর কাঠামোটা কিন্তু আমি বলছিলাম কয়টা অংশে বিভক্ত করে দিচ্ছিলাম, এবার 6-এর কাঠামোটা একটু দেখি। এইখানে আমরা প্রথমে প্রমাণ করার সময় আমরা অনেকগুলো জিনিস ধরবো। 1 নাম্বার আমরা ধরবো এইটা, এখানে 2টা জিনিস ধরছি, 3টা জিনিস ধরছি এই প্রথম বাক্যে। এরপরে আমরা এস এ বি, এস এর জন্য একটা জিনিস, এর উপাদান সংখ্যা ধরছি, এর উপাদান সংখ্যা বা নমুনা বিন্দু ধরছি, বি এর নমুনা বিন্দু ধরছি। প্রথমে 3টা জিনিস ধরছি, পরে ওই প্রথম 3টা জিনিসেরই উপাদান সংখ্যা ধরছি, ঠিক আছে? এরপরে এ এবং বি কে সাধারণ বিন্দু হিসাবে বের করে আরেকটা ধরছি। তার মানে কয়টা জিনিস ধরলাম আমরা এখানে বলেন তো? প্রথমে একটা বাক্যে 3টা জিনিস ধরছি, পরে ওই 3টার উপাদান ধরছি, পরে এ এবং বি এর সাধারণ নমুনা বিন্দু ধরছি। আপনাকে মনে রাখতে হবে যে কয়টা জিনিস ধরা আছে এই 6 নম্বরে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে, তাহলে মিচিং হবে না। এবার আমরা পড়ি, দেখেন চিত্রের দিকে তাকাবেন, আর এই প্রথম অংশ, এটা হচ্ছে 1 নম্বর অংশ, 1 নম্বর অংশ দেখবেন। ধরি কোন দৈব পরীক্ষার, এগুলো কিন্তু সব দৈব পরীক্ষা, লুডু নিক্ষেপ, লুডুর গুটি চালা বা মুদ্রা নিক্ষেপ, ঠিক আছে, এগুলো সব দৈব পরীক্ষা। আর সম্ভাবনাটা তো দৈব পরীক্ষার ক্ষেত্রে হয়, কাজেই দৈব শব্দ লিখতে হবে। কোন দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র এস, এস এস মানে স্যাম্পলিং নমুনা ক্ষেত্র, ঠিক আছে? এই আয়তকার ক্ষেত্রটা হচ্ছে নমুনা ক্ষেত্র, এবং এ ও বি দুটি পরস্পর অবর্জনশীল ঘটনা। এ এবং বি কি ঘটনা? অবর্জনশীল। প্রথম 5 নম্বর প্রশ্নে কিন্তু ছিল বর্জনশীল, এখানে অবর্জনশীল কেন দিলাম দেখেন, চিত্রেই কিন্তু তার প্রমাণ। দেখছেন এ এবং বি দুটো একজন আরেকজনের সাথে মিশে আছে, এবং এদের কমন একটা বিন্দু আছে এম, কমন একটা উপাদান আছে ছেদ বিন্দু, তার মানে এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। আমরা প্রথমে এ ধরলাম, এস ধরলাম, এ ধরলাম, বি ধরলাম, প্রথম বাক্য শেষ। এরপরে লিখছি কি, আরো ধরি, আরো কি ধরবো দেখেন, নমুনা ক্ষেত্র এস এর নমুনা বিন্দুর সংখ্যা। আচ্ছা, নমুনা ক্ষেত্র এস কিন্তু এই পুরোটা এস এর নমুনা বিন্দুর সংখ্যা এন। আমরা কিন্তু আগের প্রশ্নে এন ধরছিলাম, আমরা জানি এন মানে নাম্বার, এন মানে নাম্বার, এন দিয়ে আমরা ধরি নমুনা বিন্দুর সংখ্যা আমরা কয়টা জানি না, তাই আমরা ধরলাম এন।
এন এস নাম্বার অফ এস, মানে নাম্বার অফ এস মানে হচ্ছে নমুনা ক্ষেত্রের নাম্বার। আচ্ছা, এরপরে আমরা এস এর নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু ধরছি, এরপরে আমরা এ ঘটনার নমুনা বিন্দু ধরবো। দেখেন এ এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ সমান m1। যেহেতু এস এর মধ্যে দুইটা ঘটনা আছে, কাজে একটাকে যদি m1 ধরি আর একটাকে আমরা m2 ধরবো, এটা তো বীজগাণিতিক কমন নিয়ম অনুযায়ী আমরা জানি n অফ এ সমান m1, মানে এ ঘটনার নমুনা বিন্দু m1, বি ঘটনার নমুনা বিন্দু m2। এখন নিচে কি বলছি দেখেন, ঘটনা এ এবং বি এর সাধারণ নমুনা বিন্দুর সংখ্যা। সাধারণ নমুনা বিন্দু, সাধারণ মানে কমন, কমন নমুনা বিন্দু বলেন তো এ এবং বি এর কমন নমুনা বিন্দু কোনটা, কে বলতে পারবেন একটু বলেন? এম। এম, হ্যাঁ। তাহলে এ এবং বি ঘটনার কমন নমুনা বিন্দু হচ্ছে এম। এখানে কিন্তু তাই বলছে। এখন কমনটা বের করার জন্য ইন্টারসেকশন বের করছে। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন এর আগে আমরা কি পড়ছিলাম? আগে আমরা পড়ছিলাম ইউনিয়ন, মনে পড়ে? জি। আচ্ছা, আগে আমরা পড়ছিলাম ইউনিয়ন, এখন আমরা পড়বো ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে আপনার এ এবং বি এর মধ্যে কোন বিন্দুতে ছেদ আছে, মানে ওটা স্পর্শ করছে, কমন বিন্দুটা কি সেইটা। এ ইউনিয়ন বি যদি হয়, সরি, এ ইন্টারসেকশন বি যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমি চিত্রের দিকে তাকান আপনারা। এ এর মানটা কি বলেন তো? এ এর বি বাদ দেন, সম্পূর্ণ আমার 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 মাউসের দিকে তাকান, কার্সরের দিকে তাকান। এ এর মান হচ্ছে m1 আর m, বি এর মান হচ্ছে m2 আর m। তাহলে বলেন তো এ এবং বি এর মধ্যে ছেদ বিন্দুটা কোথায়, বা একবারে কমন বিন্দুটা কোথায়? কমন মানটা হচ্ছে m, ঠিক না? সাধারণ কাজেই বিন্দু। এ ইন্টারসেকশন, হ্যাঁ রাইট, সাধারণ বিন্দু n অফ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মানে এ ইন্টারসেকশন বি এর নাম্বারটা কত, সংখ্যাটা কত, সেটা হচ্ছে m। এম। ঠিক আছে, যা ভেন চিত্রে দেখানো যাচ্ছে। এটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ 6 নম্বর প্রশ্নের, সরি এইটা কিন্তু পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, এটা হচ্ছে পার্ট 3। তাহলে 1 2 3 আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, যদি কোথাও কোনো কনফিউশন থাকে বলবেন। আমি এইটা শেষ করার পরে আমি আপনাদেরকে প্রথম থেকে আমার নোটে যতগুলো প্রশ্ন আছে 4টা ক্লাসে, যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনাদের, সেখানে আপনারা বলবেন, আমি সেটা তাহলে আলোচনা করব। এবার আমরা চতুর্থ অংশে যাই। এটা হচ্ছে চতুর্থ অংশ, আর এটা হচ্ছে পঞ্চম অংশ। একটা প্রশ্ন, সেটা গাণিতিক প্রশ্ন হোক বা এমনি বর্ণনামূলক প্রশ্ন হোক, আপনাকে কিন্তু একটা প্রশ্ন যেখান থেকে, যে নোট থেকে বা গাইড থেকে পড়বেন বা মূল বই থেকে, সেখানে কিন্তু আপনাকে একটা কাঠামো তৈরি করতে হবে, তাহলে আপনার সেই অনুযায়ী আপনি লিখতে পারবেন। আমাদের চতুর্থ অংশ এবং পঞ্চম অংশ শেষ হয়ে যাবে। চতুর্থ অংশে এবার কি বলছে দেখেন, যেহেতু এ এবং বি ঘটনার মধ্যে সাধারণ বিন্দু আছে, যেহেতু এ এবং বি ঘটনার মধ্যে সাধারণ বিন্দু আছে, আমি যদি 5 নম্বরে যাই, ভালোভাবে বোঝানোর স্বার্থে, যেন তেন ভাবে বলবো না। দেখেন 5 নম্বরে যদি যাই, আপনাকে কিন্তু দুটোর মধ্যে তফাৎ করতে হবে। এখানে কিন্তু কোনো ওই সাধারণ বিন্দুর বিষয় নাই, কাজে আমি জাস্ট এখানে কমন ওই সূত্র, ওই উপরে যে সূত্রটা পড়ছিলাম, যে তাদের যে কোনোটি ঘটার সম্ভাবনা পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান, মনে পড়ে? আমি জাস্ট ওইটা প্রমাণ করার জন্য যা লাগছে আমি তাই লিখে দিলে আমার সহজ হয়ে গেছে। দেখছেন এখানে কি করছি, শুধুমাত্র ওই সূত্র অনুযায়ী লিখছি, কিন্তু সূত্রের বাইরে কিছু লাগে নাই। তবে এখানে যেহেতু কমন বিন্দুর কথা বলছে, কাজে এখানে একটু কৌশল খাটাইতে হবে। কৌশলটা সহজ, মনোযোগ দেন। দেখেন এন নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটুক দেখে কি আমাদের মনে পড়ে যে 5 নাম্বার প্রশ্নে কিন্তু আমরা না প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বা নাম্বার অফ এ ইউনিয়ন বি বের করছিলাম। আছে কিছু নাকি? আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? সমস্যা হচ্ছে ভাই, শুনতে স্পষ্ট আসছে না। আচ্ছা, এবার 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 শোনা যায়? আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে বোধহয়। দেখেন এবার, হ্যাঁ, এখানে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর নাম্বারটা আমরা সেটা বের করবো। ঠিক আছে,
আমরা এর উপাদানগুলো বের করব। এখন উপাদানগুলো বের করার বেলায় আমাদের এতটুকু লাগবে, মানে আমাদের এই জিনিসটুকু লাগবে, এইটুক সমান এইটুকু আমাদের লাগবে নিচেরটা প্রমাণ করতে গেলে। আমরা প্রমাণ করবো তো এতটুকু, সূত্রে আমাদের এতটুকু ছিল, ঠিক আছে, এই জন্য আমরা করবো। এখন এখানে কি আছে, এখানে ডাবল ডাবল আছে, এখানে একটু কেটে দেন নোটের থেকে, এটা ডাবল হয়েছে, সরাসরি এই লাইন থেকে এই লাইনে যাবো আমরা, এটা ডাবল হয়েছে এখানে, দেখেন এবার সমান। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান থার্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু এটাকে আলাদা করছি, এটাকে আলাদা করছি, পরে একটা জিনিস যোগ করছি, তিনটা অংশ দেখেন। নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এতটুকুর মানেটা কি? নাম্বার অফ এ মানে হচ্ছে, নাম্বার অফ এ মানে হচ্ছে m1 আর m। আমার সাথে একমত না হলে বললেন, আমি একটু মুছে দেই ডাস্টার দিয়ে। এখানে দেখেন, নাম্বার অফ এ মানে হচ্ছে m1 আর m, m1 আর m থেকে একটা জিনিস বিয়োগ করছে, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মানে এ ইন্টারসেকশন বি মানে কিন্তু m, শুধু m। আপনারা যদি একমত না হন তাহলে দেখেন উপরে কিন্তু আমরা এ ইন্টারসেকশন বি সমান m বের করছিলাম। এ এবং বি এর কমনটা, ছেদ বিন্দুটা, আমরা পুরোটা থেকে, এই পুরোটা থেকে এ এবং বি এর কমনটাকে বাদ দিছি, তাহলে থাকে কি বলেন তো? থাকে কিন্তু m1। আচ্ছা, আবার যোগ চিহ্ন দিয়ে নাম্বার অফ বি থেকে আমরা বাদ দিছি হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এমটাকে বাদ দিছি, এই m2 থেকে এমটাকে বাদ দিছি, তাহলে থাকে কিন্তু m2। যোগ করে দিছি, আবার দেখেন বাদ দিয়ে শুধু m1 আর m2 রাখছি। এখন এইখানে আবার যোগ করে দিছি কি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এখান থেকে প্রত্যেকটা থেকে বাদ দিয়ে আবার পরে শেষে যোগ করে দিছি কোনটাকে বলেন তো? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে m কে যোগ করে দিছি, বুঝতে পারছেন? এবার দেখেন দ্বিতীয় লাইনে কি আছে, নাম্বার অফ এ সমান m1 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান m। নাম্বার অফ এ কিন্তু নাম্বার অফ এ, নাম্বার অফ এ সমান, আমার একটু আবার একটু বোঝাই আপনাদের, দেখেন নাম্বার অফ এ সমান কিন্তু m1 এবং m দুইটাই, কিন্তু এখানে আপনি মাইনাস m দিচ্ছেন। আবার এখানে দেখেন নাম্বার অফ বি থেকে আপনি বিয়োগ করছেন কোনটা? কমন m কে বিয়োগ করছেন এবং শেষে আবার m যোগ করে দিচ্ছেন। এখন এখান থেকে বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী যদি আপনি সমস্ত ব্র্যাকেট উঠাই দেন, তাহলে কিন্তু এটা দাঁড়ায়, এটা দাঁড়ায় না? এখন যদি এখানে আপনি কিছু অংশ প্লাস মাইনাস করে বাদ দেন, যোগ বিয়োগ করে বা কাটাকাটি করে, যেটাই বলেন না কেন, তাহলে কিন্তু এটা বাদ যায়, এটা বাদ যায়, থাকে কিন্তু m1 m2 মাইনাস m। ঠিক আছে? 4 নম্বর অংশটা যদি বুঝে থাকেন ক্যালকুলেশনটা, এইভাবে একটু চিন্তা করে কিভাবে আছে এভাবে লেখার চেষ্টা করবেন এই ক্ষেত্রে। এবার আমরা 5 নম্বর অংশে যাব। ভাই 5 5 নম্বর নম্বর অংশে আপনাকে 4 নম্বর অংশ সম্ভাবনা, আরেকটু ক্লিয়ার করেন ভাইয়া। 4 নম্বরটা আবার একটু বোঝাবো। আরেকটু বোঝান। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। দেখেন, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ নাম্বার অফ এ থেকে m1 এবং m থেকে কমন mটাকে বাদ দিছে প্রথম অংশে, এতটুকে। আবার এতটুকুও ঠিক তাই, m2 থেকে mটাকে বাদ দিছে, মানে পুরোটার থেকে, এই পুরোটার থেকে m2 কে বাদ দিছে, m কে বাদ দিছে। বাদ দেবার পরে এখান থেকে প্রত্যেকটা থেকে যে mটাকে বাদ দিল, সেই mটাকে আবার এখানে যোগ করে দিছে, বুঝতে পারছেন? এরপরে যখন এটা আসলো দ্বিতীয় লাইনটা, তখন দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন বুঝেন নাই, না প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন বুঝেন নাই?
আমি প্রথম লাইনটাই বুঝতে পারছি না তো। আচ্ছা, এইটাই এটাই বুঝতে পারতেছেন না? জি, যে এ নিনের পর মুছে মুছে দিলেন কেন? এই পাশে এটা মুছে দিলেন কি জন্য? এই পাশেরটা। এইটুক 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 ভুল ভুল আসছে এখানে। এখানে ডাবল রিপিট, ওটা কেটে দেন, ওইটার ওইটা সেম। এই যে নোটের এতটুক আর এতটুক সেম, একই জিনিস তো পরপর দুইটা সমান দিয়ে তো লেখার দরকার পড়ে না। তাহলে এটা কাটা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা আমি মুছে দিছি, এইটুক বাদ, এইটুকের পরে এইটুক শুরু। এবার বুঝতে পারছি ভাইয়া। কি প্রবলেম, কিছু শোনা যায় না। আমি কিছু শুনতে পাইতেছি না, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? না ভাই, কিছু শুনতে পাইতেছি না। প্রথম লাইনটা আরেকটা বার বলতে বলতেন সালামিন ভাইকে, প্রথম লাইনটা। হ্যালো। জি ভাই, আচ্ছা, আমি বোধহয় কেটে গেছিলাম, আমাকে কি এখন শোনা যাচ্ছে?
শুনতে পাচ্ছি। আচ্ছা সরি, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, চেষ্টা করতেছিলাম বারবার আসার জন্য। আলামিন ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই জাস্ট প্রথম লাইনটা একটু আবার একটু টাচ করেন তো, পরের লাইনগুলো লাগবে না, জাস্ট প্রথম লাইনটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইখানে এ এবং বি ঘটনার মধ্যে সাধারণ বিন্দু আছে, তাই সাধারণ বিন্দু আছে আছে তাই এই জন্য এবার দেখেন এন অফ নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ বলতে এই পুরোটার থেকে বাদ দিছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এইটা, আবার জি নাম্বার অফ বি অর্থাৎ এই পুরোটার থেকে বাদ দিছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। জি ঠিক আছে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে আবার পরক্ষণে এই এমটাকেই যোগ করা হয়েছে। জি প্লাস করে দিচ্ছি। জি ভাই, বুঝতে ওকে। পারছেন? জি ভাই, ওকে ওকে। আচ্ছা, নেটওয়ার্ক এত ডিস্টার্ব দিচ্ছে, আসলে এরকম তো হয় না, বারবার কেটে যাচ্ছে, আমি বের বের করে দিচ্ছি আমাকে। আচ্ছা এবার দেখেন চতুর্থ অংশটা যদি আপনাদের কোনো কনফিউশন যদি থাকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে কালকে আমাকে আবার প্রয়োজনে আমি আপনাদের এই অধ্যায়টা রিভিউ দেবো, এই প্রথম অধ্যায়টা পুরোটা, ঠিক আছে। তখন আপনাদের একটা কাজ দিলাম, সেটা হচ্ছে এই অধ্যায়ে যে যে লাইন, যে যে চিত্র সূত্র যেটা আপনারা বুঝবেন না বা আটকে যাবেন, সেই জিনিসগুলো মার্ক করে রাখবেন। সেই জিনিসগুলো নেক্সট ক্লাসে প্রথমে 20 মিনিটের ভিতরে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। বারবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই জন্য কখন আবার ডিসকানেক্টেড হয়ে যায়, এই জন্য আমি বাকি অংশটুকু শেষ করে দিচ্ছি। দেখেন, সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞানুসারে প্রবাবিলিটি অফ এ সমান m1 বাই n, এটুকু কি মনে পড়ে আপনাদের? সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী, মানে সম্ভাবনাটা কাকে বলে, সেটাও আমরা যে সূত্রটা পড়ছিলাম সেটা অনুযায়ী আমরা এতটুকু কি জানি? অর্থাৎ প্রবাবিলিটি অফ এ এর সম্ভাবনাটা হচ্ছে এ এর টোটাল নাম্বার, এবং এ ঘটনার থেকে আপনি যেটা পেলেন, যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলেন, মুদ্রা নিক্ষেপে কয়টা ঘটনা ঘটতে পারে? দুইটা, একটা হচ্ছে হেড অথবা টেল, দুটো উঠতে পারে, সেই দুই হচ্ছে নিচে। আর আপনি টেইল যদি উঠে তাহলে অন একটা টেইল পেলেন, মানে ওটা হচ্ছে একটা টি, তাহলে টিটা হচ্ছে উপরে আর দুইটা হচ্ছে নিচে, মানে দুইয়ের মধ্যে টি পেলেন টি বাই টু। এখানে এম অন হচ্ছে আমার m1 বাই n সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী। আবার প্রবাবিলিটি অফ বি এর ক্ষেত্রে m2 বাই n, এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে m বাই n, কারণ ইন্টারসেকশন মানে হচ্ছে এখানে এই চিত্রে কমন এই এমটা, ছেদ বিন্দুটা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে m বাই n। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ এর ক্ষেত্রে লিখবেন, প্রবাবিলিটি অফ বি এর ক্ষেত্রে লিখবেন, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে লিখবেন। সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী এই তিনটা জিনিস আপনি বের করে রাখবেন মূল অঙ্কে, মূল প্রমাণে যাবার আগে। এই তিনটা জিনিস বুঝছেন? প্রবাবিলিটি অফ এ সমান m1 বাই n, প্রত্যেকটা নিচে n কেন? কারণ n হচ্ছে পুরো স্যাম্পলিং এর নাম্বার, মানে ইসের ক্ষেত্রে, মানে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে n সমান 2, মানে মুদ্রা নিক্ষেপ ঘটনার ক্ষেত্রে দুইটাই ঘটনা ঘটবে, একটা হচ্ছে হেড উঠবে, না হলে টেল উঠবে, এর বাইরে কোনো ঘটনা নাই। কাজেই এনটা হচ্ছে নাম্বার, আর এন এর মধ্যে আপনি যেটা পেলেন সেটা হচ্ছে উপরে। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস যদি আমরা ধরতে পারি, এবং প্রবাবিলিটি অফ এ বের করছি, প্রবাবিলিটি অফ বি বের করছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করছি, এবার আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করব। আপনাদের মনে পড়ে আগের প্রশ্নে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা আমরা ঠিক এইভাবেই বের করছিলাম ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী। নাম্বার অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে কি? নাম্বার অফ এ ইউনিয়ন বি বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এস কেন এখানে এন দিল আর এখানে কেন নাম্বার অফ এস দিল বলেন তো? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা হচ্ছে পুরো যোগসূত্র, বর্জনশীল অথবা অবর্জনশীল যে কোনো ঘটনার ক্ষেত্রে যোগসূত্রের মূল 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 বিষয়টা হচ্ছে এইটা। দেখেন এই যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, মনে পড়ছে? আবার ওইখানে দেখেন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, একই জিনিস কিন্তু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মানে হচ্ছে এ অথবা বি এর যে কোনোটি ঘটার সম্ভাবনা, হয় এ ঘটবে না হয় বি ঘটবে।
ঠিক আছে, ওদের মধ্যে ইউনিয়ন আছে, একটা একই জায়গায় ঘটতেছে, কিন্তু হয় এ ঘটবে না বি ঘটবে। যেমন মুদ্রা নিক্ষেপ করলেন, হয় মুদ্রা পড়বে না সরি হয় টেইল উঠবে না হয় হেড উঠবে, কিন্তু ওদের ঘটনা কিন্তু একটা, তার মানে ওদের মধ্যে ইউনিয়ন আছে। ঠিক আছে, এখন এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে পুরো সম্পূর্ণ যা প্রবাবিলিটি অফ এ বলেন, প্রবাবিলিটি অফ বি বলেন, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বলেন, সবকিছু কিন্তু সবকিছুর যোগফল কিন্তু এইটুকু। কাজেই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান, আপনি একই ক্লাসিক্যাল সূত্র অনুযায়ী, আমার প্রত্যেকটা কথা মনোযোগ দেন, ক্লাসিক্যাল সূত্র অনুযায়ী আপনাকে কিন্তু এন অফ এ ইউনিয়ন বি বাই এন অফ এস লিখতে হবে। এখন এই যে আমরা যে বাই অনুপাত করছি যে দুইটা জিনিসের, এই অনুপাতটা কি সবাই বুঝেন? ক্লাসিক্যাল সূত্র মানে আমরা এই প্রথম ক্লাসে আমরা এটা পড়ছি, হ্যাঁ বুঝেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই লাইনের পরে এখান থেকে কিন্তু আমাদের এই এবং দিয়ে কিন্তু আমাদের অঙ্ক শুরু, আর আমরা এই উপরের যত মান পাইছি এগুলো বসাই দেবো এখানে, বসায় বসায় আমরা আমাদের প্রমাণ করে ফেলবো। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি বাই নাম্বার অফ এস, এবার বলেন তো নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি এই তিনটা জিনিস লেখা যায়? আমরা আগেই তো এটা বের করে রাখছিলাম, দেখা যাচ্ছে? জি জি। আর এই তাহলে আমরা ওটা বসাই দিলাম। এরপরে নাম্বার অফ এস সমান এন, আমরা আগেই কিন্তু ধরে রাখছিলাম যে নাম্বার অফ এস সমান এন। নাম্বার অফ এস মানে স্যাম্পল নমুনা ক্ষেত্রের নাম্বার, তাহলে নমুনা ক্ষেত্রের নাম্বার কত? এস, এই সরি এন। আমরা ঠিক এনটা কিন্তু নিচে বসাইছি। এবার আমরা বীজগাণিতিক সাধারণ নিয়ম অনুযায়ী আমরা কিন্তু জানি আমরা এই লাইন থেকে এই লাইন করতে পারি। আমরা বাচ্চাদের অঙ্ক তো আমরা এখন করাই না, আমরা এই লাইন থেকে এই লাইন করাই দিই না বাচ্চাদের? হ্যাঁ, এখানে আমাদের কি হবে জানেন তো? আমরা নিচে এন, তারপরে এই লাইন থেকে এই লাইন করেন, নিচে এন, এন কে দিয়ে ভাগ করেন, ভাগ করে যা হয়, ভাগ করলে হয় ওয়ান কে এম দিয়ে গুণ দেন এম, যোগ এন কে এন দিয়ে ভাগ দেন, এক থাকে, এক কে এম টু দিয়ে গুণ করেন, তাহলে এম টু হয়, বিয়োগের জায়গায় বিয়োগ। এরপর আবার এন কে এন দিয়ে ভাগ করেন, ভাগ করে হয় অন কে এম দিয়ে গুণ দেন এম, তাহলে এই লাইন থেকে এই লাইন করা যায়, তাহলে এই লাইন থেকে লাইন করা যাবে। আমরা সাধারণ নিয়ম অনুযায়ী আমরা সবাই কিন্তু বুঝে ফেলছি এখানে কি আছে। যদি তারপরে কোনো কনফিউশন থাকে বলবেন যে এই লাইন থেকে লাইন কেন হলো। এখন এম ওয়ান বাই এন সমান প্রবাবিলিটি অফ এ, আমরা কিন্তু আগেই বের করে ফেলছি। এম টু বাই এন সমান প্রবাবিলিটি অফ বি, কারণ দেখেন এই যে এর প্রথম উপাদান কিন্তু দুইটাই উপাদান ছিল, এটারও দুটো উপাদান ছিল, কিন্তু আমরা কমনটাকে কিন্তু আলাদা করে রাখছি বিদায় প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ এ কে আমরা এম ওয়ান দ্বারা চিহ্নিত করছি, আর প্রবাবিলিটি অফ বি কে এম টু, মানে ওর মেইন উপাদান আর কমন উপাদান তো এটা আলাদাভাবে আছে। ঠিক আছে, এরপরে দেখেন এম বাই এন সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এম বাই এন সমান এইটুক সমান এইটুক প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন ইউনিয়ন তো না, ইন্টারসেকশন মানে তো বুঝলেনই যে দুইটার ছেদ বিন্দুতে কি আছে। দেখেন চিত্রটা ক্লিয়ার করে দেখাই, ঠিক আছে? তাহলে মান বসাই দিলাম, বসানোর পরে আমাদের যেটা রেজাল্ট দাঁড়ালো সেটা কিন্তু এই যে বসানোর পরে আমাদের রেজাল্ট দাঁড়ালো কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এখন এই যে গাণিতিক যে বাক্যটা আছে যেটা আমরা অতএব লিখে আমরা প্রমাণ করে দিছি, এই কথাটা কিন্তু উপরে বাংলায় আপনাকে লিখতে হবে। এই কথাটা কি আছে এখানে, দুটি পরস্পর অবর্জনশীল ঘটনা, এখানে সূত্রটা দেখেন অবর্জনশীল অঙ্ক করাচ্ছি, দুটি পরস্পর অবর্জনশীল ঘটনা যে কোনোটি ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটির, আমার কথার সাথে মিলান এই লাইনটা, তাদের প্রত্যেকটির পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফল থেকে বিয়োগ দিলাম, কি বিয়োগ দিলাম, তাদের একত্রে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। একত্রে ঘটা মানে কি, এই যে একত্রে ঘটছে, এইটুক একত্রে ঘটছে না, দেখছেন? এটা কিন্তু পৃথকভাবে ঘটছে আর এটাকে একত্রে ঘটছে। কাজেই এখন আপনাদের কাছে আমার পরামর্শ যে এই দুটাকে পৃথকভাবে বারবার খাতায় লিখবেন, পৃথকভাবে প্রমাণ করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা লাইন শব্দ বাক্য বুঝবেন, ঠিক আছে? তারপরে যদি কারো কোনো অস্পষ্ট থাকে তাহলে নেক্সট ক্লাসে রিভিউ দেবো অবশ্যই। আচ্ছা, একটা কথা বলি, আমরা কিন্তু আজকের থেকে কিন্তু আমাদের রুটিনে চলে গেছি পরিপূর্ণভাবে। আগামী সোমবারে কি ক্লাস বলেন তো? আগামী সোমবারে কিন্তু পরিসংখ্যান ক্লাস না, আগামী সোমবারে হচ্ছে সম্ভবত রুটিনে কি আছে, বিজনেস কমিউনিকেশন না হয় অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ক্লাসে থাকবেন। আমরা কিন্তু শুধু পরিসংখ্যান যে বোঝার তা না, অন্যান্য জিনিসগুলো যেমন অর্গানাইজেশনাল বিহেভিয়ার অনেক চ্যাপ্টার আছে, সেটা কিন্তু পরিসংখ্যানের মতন বোঝার, বুঝতে পারলে একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠার প্রশ্ন আপনি চোখের পলকে লিখে দিবেন।
ঠিক আছে, অঙ্কের মতন বুঝতে পারলে লিখে দেবেন চোখের পলকে, আর বুঝতে না পারলে আপনার কাছে কঠিন মনে হবে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আচ্ছা, এখন একটা জিনিস, 35 মিনিট হয়ে গেছে, আমাদের আজকে শেষ করার কথা ছিল এটা। দুইটা জিনিস আছে, এই অঙ্কটা একবারে পানির মতন সহজ, এটা তখনই আপনারা বুঝতে পারবেন। এটা অষ্টম ব্যাচে আসছিল, নবম ব্যাচে যদি না আসে তাহলে দশম ব্যাচের ভাই বোনদের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই এতটুকু অঙ্ক করলে কত মার্কস জানেন? 8। আচ্ছা, এই অঙ্কটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা এইটুক গাণিতিক প্রত্যাশা কাকে বলে এতটুকু বুঝতে পারবেন। এখন কি আপনারা চান আমি আজকে বুঝাই দেই, নাকি আগামী নেক্সট ক্লাসে বোঝাবো? বলেন। আজকেই বোঝান। আজকে দাউদ ভাই কি বলছেন? টাফ হয়ে যাবে না? আচ্ছা, না, বিষয়টা হচ্ছে আমি যেহেতু আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তাহলে নেক্সট ক্লাসে আমরা তো এগুলো পড়বই, আর চাপ হয়ে যাবে এটা একটা কথা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু চাপের কথা বলছেন ভাই, কাজে আমরা 7 নাম্বার, শোনেন আর একটা কথা বলে রাখি, আমি যে বলছি যে প্রথম অধ্যায়ে একটা রিভিউ দিব, এই রিভিউতে আপনাদের কি কি প্রবলেম আছে সেটা আপনারা ফাইন্ড আউট করবেন, করার পরে ওই অংশটুকু এবং 7 আর 8 এই দুইটা জিনিস মিলে একটা ক্লাস করলে 40 মিনিট এমনিতে লেগে যাবে, ঠিক আছে? তাইলে প্রথম অধ্যায়ের আর একটা ক্লাস হবে, সেটা কবে? সেটা আমাদের রুটিন অনুযায়ী যেদিন আসে, ঠিক আছে? আপনারা এতটুকু প্রথম অধ্যায়টা ভালো করে ইয়ে করেন। দশম ব্যাচ, নবম ব্যাচের যারা আছেন, অষ্টম ব্যাচের যারা আছেন, সবার কিন্তু প্রথম অধ্যায়টা আমি আশা করি এক সেট প্রশ্ন আপনাদের কমনের নিশ্চয়তা হবে, আমি যেগুলো পড়াইলাম, ঠিক আছে? আপনারা পিছনের ভিডিও গুলো দেখেন। তো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ ভালো রাখুক। আপনাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় আমাকে মেসেজ করবেন, কোনো জিনিস না বুঝলে মেসেজ করবেন, ঠিক আছে? আর ক্লাস রেগুলার থাকবেন। আপনাদের যে ভাই বোন সহপাঠী আছে তাদেরকে বলবেন, অনেক কর্মজীবী ভাই বোন কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম চান, ঠিক আছে? সেই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার মেসেজটা পৌঁছে দেওয়া, দু একজনকে ইনভাইট করা, তাহলে সে উপকৃত হলে আপনি একটা সদাকা হিসাবে পাবেন, ঠিক আছে? কারণ আমি যে পড়াচ্ছি এটা কিন্তু আর কিছুই না, এটা কিন্তু একটা সদাকা। তো ঠিক আছে, কেউ কিছু না বললে আমরা রেখে দিব। আমার কথা ছিল, বলেন জি আপা, বলেন অল্পনা আপা, বলেন। আমি তো আমাকে মনে নতুন হচ্ছে আজকে যে জয়েন দিলাম। ওটা পড়লে ভালো ছিল, হয়তো এখনো সময় পাতাম আধা ঘন্টা। আচ্ছা, হ্যাঁ বলবেন, এই যে নাম দেখা যাচ্ছে না, একটা বাবুর ছবি আছে, ইউজার লেখা, ঠিক আছে? আপনি এবং অল্পনা আপা দুইজনই বলেন, একটু আলাদা আলাদা ভাবে বলেন, যে কোনো একজন বলেন। জি ভাইয়া, অল্পনা আপা বলেন। আমি আজকে নতুন বলেন। ক্লাস ছিল, আচ্ছা আজকে প্রথম আচ্ছা, জয়েন নতুন। দিলাম। এখন আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পূর্বের ভিডিও গুলো কিভাবে দেখবো? আচ্ছা বুঝতে পারছি। পূর্বের ভিডিওগুলো হচ্ছে প্রতিদিন ক্লাস শেষে, যেমন আজকে যদি পারি, নেটওয়ার্ক ভালো থাকে, তাহলে আজকের ভিডিওটা হয়তো ঘন্টা খানেকের মধ্যে দিয়ে দেবো। আর পিছনের যে ভিডিওগুলো সেগুলো সব আমার কাছে, আমার ইউটিউব চ্যানেলে আছে, আর আমার কাছে একসাথে লিংক করাও আছে। আমি আপনার এই গ্রুপে আজকের ভিডিওটা সহ পূর্বের 4টা ভিডিও আমি একসাথে ঘন্টা খানেকের মধ্যে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা জি আপা, আর রেগুলার থাকবেন, তাহলে ভিডিও দেখলেন থাকলেনও ভালো হবে। আচ্ছা, অল্পনা আপা এবার বলেন। খোকন ভাই থ্যাংক ইউ। অল্পনা আপা বলেন, কি বলতে চাইলেন? আমি 7 নম্বর প্রশ্নটার ওই যে চলকের গাণিতিক প্রত্যাশার সূত্র, ওইটা আমি নাম জানি না, ওটা আমার নাম বলে দেন। এক্স পি আচ্ছা, এক্স গাণিতিক এগুলো আচ্ছা বুঝতে জি হবে, থ্যাংক ইউ। মানে এইভাবে বলতে হবে। আমি প্রত্যেকটা টার্ম একটু, তাহলে আপনি যেহেতু বলছেন, ঠিক আছে, আপনার কথা রাখবো। আমি প্রত্যেকটা টার্ম আমি বলে যাচ্ছি। দেখেন, x1, এক্সটা কি, এই এক্সটা বোঝানোর আগে আমি একটা জিনিস বলি। দেখেন, এই অধ্যায়ের সাথে এই সেটের যে প্রথম অধ্যায়টা করলাম, এটার সাথে আসলে গাণিতিক প্রত্যাশার এইগুলো খাটে না। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সাথে কিছু মিল আছে। যেমন চলক কি, সূচক বা চলক কি, র্যান্ডম ভেরিয়েবলটা কি, আমরা র্যান্ডম বুঝি, ভেরিয়েবলটা বুঝি। মানে ভেরিয়েবলটা হচ্ছে যে, মানে যেমন একটা যদি লাল বল হয়, পরেরটা লাল হবে না, অন্যরকম হবে, ঠিক আছে? তাহলে চলক বা সূচক হচ্ছে, মনে করেন x1 x2 বা a b c, a সমান 1, মনে করেন আপনি a, আমি b, খালেদ ভাই c, ঠিক আছে? তাহলে আপনার আমার সবারটা কি আলাদা আলাদা একটা জিনিস, ঠিক আছে? র্যান্ডম ভেরিয়েবল বা এই চলক, এটা হচ্ছে x1 x2 বা x y z, এইগুলো আমরা গণিতে, বীজগণিতে এগুলো ব্যবহার করি না, x1 + x2, হ্যাঁ, তো এইগুলোকে একটা চলক চলক বলে, ঠিক আছে? এখন এইখানে দেখেন,
এইখানে আপনি প্রত্যাশার দিকে তাকান, অঙ্কটার দিকে, এই এই সংজ্ঞাটার দিকে এবং সূত্রটার দিকে তাকান। ঠিক আছে, নিচে আছে বৈশিষ্ট্য। আমি প্রত্যেকটা লাইন, এখানে প্রত্যেকটা লাইন আপনাদের ভেঙে চুরে বুঝাই দিব। এইখানে যে বৈশিষ্ট্যগুলো আপনি নিজের থেকে পড়লে এখন বুঝবেন না, আমি বুঝাই দিব, আপনার কাছে তখন মুখস্থ করতে, লিখতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি এবার দেখি, দেখেন এক্স অন হচ্ছে একটা টাকা ধরেন আপনি, বা একটা কলম ধরেন, বা একটা যা কিছু ধরেন এক্স অন। পি অনটা, যেহেতু আমরা পি মানে প্রবাবিলিটি অধ্যায় পড়তেছি, সম্ভাবনা, কাজে পি বলতে আপনি এই চ্যাপ্টারে, এই পরিসংখ্যানে আপনি প্রবাবিলিটি ধরবেন সবসময়, মানে সম্ভাবনা ধরবেন। আর এক্স হচ্ছে মনে করেন আপনাকে যে টাকাটা দিব সেইটা। আচ্ছা, এক্স টু হচ্ছে মনে করেন আমার যে কাছে যে টাকাটা আছে সেইটা, আর পিটা হচ্ছে, পি টু হচ্ছে আমার সম্ভাবনা, যেহেতু এক্স টুর সাথে আমি পিটা লিখছি, পি টুটা লিখছি। তাহলে এতটুকু কি বুঝতে পারছেন? এই কথাটা ভিতরে এক্স অন পি অন দ্বারা কি বোঝানো যায়, এটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, জি। এখন এখন এই যে সূত্রটা, এই সূত্রটা কেন এইভাবে লিখলো, মাইনাস কেন, এই 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 অংশটুকু আর এই 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 বাম পাশের অংশটুকু হচ্ছে এইটুক করে, যারা বীজগণিত মনে পড়ে তারা জানেন যে এইটুক করে এইটুক পাইছে, এইটুক করে এইটুক পাইছে, মানে 2 আর 2 যোগ করে 4 পাইছে মনে করেন। তাহলে আমরা কেন এইটুক লিখলাম, কেন এখানে বিয়োগ করলাম, যোগ করলাম, এইটা বুঝতে গেলে আমাকে আগে বুঝতে হবে সম্ভাবনা, গাণিতিক প্রত্যাশা কাকে বলে তার সূত্রটা বুঝতে হবে। যেমন আমরা এইটুক বুঝছি কখন বলেন তো, সূত্রটা বুঝে, তাই না? তাহলে আমরা নেক্সট ক্লাসে এই সূত্রটুক বোঝাই পরে এইটুক বোঝাবো। এরপর একটা জিনিস বোঝাবো, এইটুক দেখেন, এই যে কিন্তু গাণিতিক প্রত্যাশার সূত্র, এই সূত্র থেকে কেন এই সূত্র আসলো, কেন আসলো? আমরা জানি যে এক্স এন মানে কোন জিনিস যেমন 1 2 ডট 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 ডট, এখানে কত হবে, অনেক অনেক হতে পারে, ইনফিনিটিভ। 1 2 ডট ডট দিলে কি বোঝায়, অনেক বোঝায়। এইখানে ডট ডট দিয়ে এক্স এন দিছে, মানে হচ্ছে সম্ভাবনা আরো অনেক আছে। এবং এই পুরো সম্ভাবনা আমরা দেখেন 1 2 3 4 100 পর্যন্ত যোগ করা যায়, কিন্তু যদি 1 2 3 ডট 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 দিয়ে আপনি শেষ করে দেন, তাহলে কিভাবে যোগ করবেন? আমার কথার সাথে রেসপন্স করেন। 1 2 এইভাবে মনে করেন, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট 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 শেষ। এর মানে কি বলেন তো, 1 এর সাথে 2 এর যোগ, 2 এর সাথে 3 এর যোগ, 3 এর সাথে 4 এর যোগ, তারপর ডট ডট দিচ্ছেন, তার মানে 4 এর পরে 5, 5 এর পরে 6, খালি যোগই হতে থাকবে। তাহলে তো বিলিয়ন ট্রিলিয়ন যোগ করতেই থাকবেন, শেষ হবে না কোনোদিন যোগ। ঠিক আছে, তাহলে সেই ধরনের সংখ্যার ক্ষেত্রে আপনি এইভাবে সামেশন দিয়ে এইভাবে আপনি লিখলে এই পুরোটার যোগটাকে এইভাবে বোঝানো যাবে। ঠিক আছে, এইটা কেন কিভাবে এটা বোঝাই দিব। এরপরে গাণিতিক প্রত্যাশা মানে হচ্ছে যে একটা মনে করেন আপনার একটা লটারিতে আপনি 5 টাকা পেতে চান, আর একজন 5 টাকা হারাই ফেলবে, পাবে না। এই যে প্রত্যাশাটা আমাদের, এই প্রত্যাশা আমরা এখানে বের করবো। গাণিতিক প্রত্যাশার কিছু ধর্ম আছে, এই ধর্মগুলো আপনারা লিখবেন। 8 মার্ক আসলে 7টা ধর্ম লিখে দিবেন। এই 4টা কি আমি কঠিন হিসাবে রাখছি, মানে এই 4টা আসলে ভালো করে সবাই সর্বসাধারণে বুঝতে পারবে না। হয়তো যারা ম্যাথমেটিক্সে ভালো পড়ছে, ভালো পারে, তারা হয়তো বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। কিন্তু আমি সবাইকে সহজে এই 7টা বুঝাইতে সক্ষম হব। এবং আমি যাচাই করে দেখছি যে সবাই 7টা বুঝতে পারবেন, কিন্তু এই 4টা বুঝতে যে একটু ঝামেলা লাগতে পারে সাধারণ, কারণ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কিন্তু এখানে আসছি। কেউ দেখা যায় আর্টস থেকে আসছি, কেউ দেখা যায় 10 বছর আগে পড়াশোনা সেরে আসছি। ঠিক আছে, কাজে আমি সবাইকে 7টা বুঝাইতে পারবো। আর 7টা ধর্ম লিখলে 8-এ 8 পেয়ে যাবেন যদি নির্ভুল হয়, আর বাকি এই 4টা আপনার লেখা লাগবে না। তবে যদি কেউ মনে করেন তাহলে লিখতে পারেন। এরপরে একটা অঙ্ক আছে, অঙ্কটা শুধু এই সূত্রটা বুঝলেই আপনাকে এই অঙ্কটা আমি করাইতে পারবো। এই অঙ্কটা হচ্ছে মুদ্রায় যে লুডু নিক্ষেপ, আমরা যে লুডুর ছক্কা নিক্ষেপ করি না, সেইটা। ঠিক আছে, এটা অষ্টম ব্যাচে আসছিল, অনেকে পারে নাই, কারণ এই অঙ্কটা অনেকে করে দেয় নাই। ঠিক আছে, ওই যে সাজেশন ফলো করার কারণে সাজেশন এটা ছিল না, মানে শেষ সময় যে সাজেশনটা সেটা ছিল না। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে, এটা তো বলছি আপনাদের যে আমরা পরিসংখ্যানে কিন্তু প্রথম অধ্যায় পড়ার পরে কেউ দ্বিতীয় অধ্যায় না পড়ে তৃতীয় অধ্যায়টা, অর্থাৎ এই স্যাম্পলিং যে অধ্যায়টা, আদমশুমারি, নমুনা জরিপ, ওই অধ্যায়টা শেষ করবেন। তাহলে প্রথম আর তৃতীয় সম্পূর্ণ আলাদা আলাদা দুটো অধ্যায়, আপনার 2 সেট কমন পড়ে গেল। এরপরে আপনি যখন দ্বিতীয় অধ্যায় শুরু করবেন, দ্বিতীয়র সাথে চতুর্থ অধ্যায়ের মিল আছে, আপনি দ্বিতীয় শুরু করে চতুর্থতে যাবেন। ঠিক আছে, কারণ দ্বিতীয় বোঝাইলে আমার কিছু জিনিস চতুর্থতে লাগবে, আবার চতুর্থ বোঝানোর পরে কিছু জিনিস পঞ্চমে লাগবে। আপনি যদি মনে করেন আমি চতুর্থ পঞ্চম বাদ দিয়ে আমি ষষ্ঠ অধ্যায়টা ভালো সহজ মনে পড়ে ফেলাই, না, তাহলে আপনি কিছু কিছু জিনিস বুঝবেন না, আপনার মুখস্থ করা লাগবে। আর যদি ধারাবাহিকভাবে আপনি থাকেন পড়েন, তাহলে কিন্তু আপনি একটার সাথে আরেকটা আমি মিল লাগাই দিব, একটার সাথে একটা মিল করাই দিব। মিল করলে আপনি মনে করবেন যে এটা তো ওই অধ্যায় পড়ছিলাম, তাহলে এইটা আবার বলে দেবো ওইটার বিপরীত কিন্তু এইটা, একটা অধ্যায় আছে ওইটার বিপরীত আরেকটা।
এই বিপরীত জিনিসটা যখন আমি ধরাই দিব তখন আপনি একটা অধ্যায় পারলে আর একটা পারবেন। এইভাবে আপনার কাছে পরিসংখ্যানটা একবারে কিছু না। আপনার মৌলিক ব্যবস্থাপনা পড়তে যত কষ্ট হবে আপনার, আমি মনে করি পরিসংখ্যানের থেকে মৌলিক ব্যবস্থাপনা কঠিন। আপনি ওকে বলতে পারেন ভাই মৌলিক ব্যবস্থাপনাতে তো কমন জিনিস, ব্যবস্থাপনা কাকে বলে এইটা সেটা লেখা, তো এটা কঠিন হবে কেন? হ্যাঁ, এটা কঠিন কেন জানেন? কারণ ওটা আপনার ব্রড প্রশ্ন লেখা লাগে, 8টা পয়েন্টস লেখা লাগে, একবারে মানে 15টা প্রশ্ন লেখা লাগবে, 5 সেট না, 3 5 15টা প্রশ্ন লেখা আপনি 3 ঘন্টা পারবেন না, হিমশিম খেতে হবে। আর পরিসংখ্যানটা আপনি বুঝতে পারলে একবারে আপনি লিখে দিবেন, খুব সুন্দর করে লিখে দিবেন। কাজেই পরিসংখ্যানটা, আর পরিসংখ্যান কিন্তু ওই বড় করে ব্রডলি 2-3 পৃষ্ঠা মিলে লেখা লাগে না। একটা 8 মার্কের প্রশ্ন 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা শেষ। কিছু কিছু অঙ্ক আছে একটু হয়তো করতে গেলে একটু বেশি পৃষ্ঠা লাগে, এইটাই আর কি। সব মিলে পরিসংখ্যানটা একবারে সহজ, একবারে 80 80 পাবেন আপনি, কিন্তু মৌলিক ব্যবস্থাপনা আপনি 80 80 পাবেন না। কাজে কোনটা সহজ বলেন? পরিসংখ্যান সহজ। ঠিক আছে, তো ইনশাল্লাহ ক্লাসগুলোতে রেগুলার থাকবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে আমি যে সহজ বলছি সেই সহজটা আমি প্রমাণ করব। তো সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর নতুন যারা জয়েন হয়েছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, তা না হলে আমরা রেখে দিব। আমাদের রুটিনটা ফলো করবেন, ঠিক আছে? আমাদের রুটিনটা ইনশাল্লাহ খালেদ ভাই দিয়ে দেবে কিছুক্ষণ পরে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, অল্পনা আপা বুঝতে পারছেন বিষয়টা যেটা বলছিলেন আপনি? সমস্যা নাই, আমি এবার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ পারবেন। এটা মানে কমন প্রথম জিনিসটা বোঝাতে, পরে আপনি পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আগামী সোমবার 9টায় আমাদের নেক্সট ক্লাস, ঠিক আছে? আচ্ছা, নাজমা আপা লেট করে ফেলছেন আপনি। আচ্ছা ঠিক আছে, তো আমরা রেখে দিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।